সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রাশেদ, শাহনগর ভৌমিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতেছি। দেখো, প্রথমে তোমরা দুইটা ছবি দেখো। এসো আমরা আর দুটি চিত্র দেখি। চিত্র দেখে কি বুঝতে পারলে? হ্যাঁ, আমরা আজকে পল্লী সাহিত্য প্রবন্ধ নিয়ে আলোচনা করব। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই পাঠ শেষে আমরা জানতে পারবো লেখক পরিচিতি, পল্লী সাহিত্য কি, পল্লী সাহিত্যের উপাদানসমূহ আলোচনা করতে পারবি, পল্লী সাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবি। এখন দেখো তোমরা লেখক পরিচিতি। ওনার জন্ম 10 জুলাই 1985 পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে। উনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন সুপণ্ডিত ভাষাবিদ ও মুক্ত বুদ্ধির অধিকারী। ওনার প্রকাশিত গ্রন্থসমূহগুলো হলো বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ প্রভৃতি। উনি সম্পাদিত গ্রন্থগুলো হলো বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিযান, আলাউলের পদ্মাবতী, বিদ্যাপতি শতক প্রভৃতি গ্রন্থ সমূহ এবং শিশু পত্রিকা অঙ্গর। উনি পরলোক গমন করেন 13 জুলাই 1969 সাল ঢাকায়। একক কাজ। মোহাম্মদ শহীদুল্লাহ রচিত 4টি গ্রন্থের নাম লিখো। আদর্শ পাঠ। তোমাদের পল্লীগ্রাম শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, ধুয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুলধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়েছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই, এমনভাবে প্রচলিত আছে। সরব পাঠ। হয়তো এশিয়ার বাইরে, ইউরোপ খণ্ডে, লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখন হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপুতুকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্বীর ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই পক্ষিকার। নতুন শব্দগুলো আমরা দেখে নিই এই পল্লী সাহিত্যের। নতুন নতুন শব্দগুলো আমরা একটু দেখে নেব, পরবর্তী এগুলো নিয়ে আলোচনা করব। এখন করোনাকালে তোমাদের জোড়ায় কাজ, জানি হবে না, তবু তোমরা চেষ্টা করবা। 2-1 আলোচনা মাধ্যমে এগুলো করার চেষ্টা করবা। এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করে রাখবা। যখন স্কুল খোলা হবে তখন আমি এগুলো তোমাদের কাছ থেকে দেখে নেব তোমরা করছো কি করো নাই।
তাহলে আমরা জানতে পারি পল্লী সাহিত্য কি। পল্লী সাহিত্য কি তাহলে আমরা জানতে পারবো। দেখো, পল্লীর মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে রচিত সাহিত্য হচ্ছে পল্লী সাহিত্য। এখানে উপকথা থাকবে, ছড়া থাকবে, প্রবাদ বাক্য থাকবে, খেলাধুলার ভাগ থাকবে। এগুলো নিয়ে তো আমাদের পল্লী সাহিত্য। দেখো তোমরা, পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোয়েল, কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর খোল খোল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাবে এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু, সাগর, আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। আমরা ময়মনসিংহ গীতিকা, এখানে পল্লী সাহিত্যের মধ্যে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে বলা হয়েছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছিলেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। আমেরিকান ফোকলোর সোসাইটির মধ্যে দেখো, ইউরোপ আমেরিকার দেশে বড় বড় বিদ্বান সভা যেখানে আছে, সেখানে বলা হয়েছে ফোকলোর সোসাইটি তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৈতথ্যের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। পল্লী সাহিত্যের উপাদানসমূহ তোমরা দেখতে পারো। এখানে উপকথা হচ্ছে, পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, গুমপ্রাণী গান ও কোকাকুকির ছড়া আমরা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা শুনতে পেতাম মায়ের কণ্ঠে, যখন ছোটো বাচ্চাদেরকে গুমপ্রাণীর গান গেয়ে ঘুমায়ে পড়াতো, তেমনি আমরা কোকাকুকির মধ্যে ছড়া থাকতো যেমন গুমপ্রাণী গান ও কোকাকুকির ছড়া হচ্ছে সরব প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখ ধন্য প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কানামাছি বউ যারা পাবি তারে চুঁ। হ্যাঁ, খেলাধুলার মধ্যে আমরা নানান রকম বাঁধা ভুলি ছোলারা ব্যবহার করত, এখন সেগুলো নাই বললেই চলে। খেলাধুলায় কত না বাঁধাগত আছে বা ছিল আমাদের এই দেশে। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব মধু ছিল। সে খেলার সঙ্গে কত না বাঁধা বুলি ছেলের ব্যবহার করত। এক হাত বললা, 12 হাত ছিং, উড়ে যাই বললা, দা থিং থিং। পল্লী গান, হ্যাঁ, আমরা তখনই পল্লী গান শুনতাম। এখন তো পল্লী গান নাই বলেছিলাম, আমরা এখন মডার্ন আধুনিক গান শুনেই পল্লী গানের কথা ভুলে গেছি। পল্লী গানের মধ্যে কত না শ্রুতি মধুর ছিল, যেমনই ছিল দেখো পল্লী গান পল্লী সাহিত্যের সম্পদের মধ্যে অমূল রত্ন বিশেষ। সে জানি গান, সে জারি গান, সে ভাটিয়ালি গান, সে রাখালি গান, মারফতি গান। গানের এক অপুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তথ্য জ্ঞান উৎফুল্লভাবে জড়িয়ে আছে। শহরে গানের প্রভাবে সেগুলো এখন ভরভর শাসার গান বলে ভদ্র সমাজ আর বিকার না, আর বিকাই না। এই সমস্ত রূপকথা, পল্লীকথা ছাড়া প্রভৃতি পল্লী সাহিত্য দেশের আলো বাতাসের মধ্যে সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্থানের সন্তান
মাতৃ অধিকার, সেরূপ এ পল্লী সাহিত্য পল্লী জননী হিন্দু মুসলমান সকল সন্তানের সমান অধিকার। তাই পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সকল সন্তানকে মনোযোগ দিতে হবে। আজকে আমরা পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে একক কাজ, জোড়ায় কাজ দেওয়া হয়েছিল, এগুলো তোমরা করে রাখবা, আরও ভালো করে দেখবা। পরে ক্লাসে আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাইকে বিদায় জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ভালো থেকো সবাই।